ঠান্ডা বেশ ভালোই পড়েছে। এই ঠান্ডার দিনে কোনো কাজকর্মও পাই না, সংসার চালানো খুব মুশকিল হয়ে যায় গো। সত্যি গো, দুদিন ধরে শুধু চাল আর আলু সেদ্ধ খাচ্ছি। মাও তো কোনো কথা বলছেন না, কেবল মনমরা হয়ে থাকেন। কদিন আর এভাবে চলবে? কি করব বলো, মাঠে কাজ নেই, শহরে যেতে চাইলেও যেতে পারি না। আমি গেলে তোমাদের কে দেখবে? তোমার সোনার আংটিটা বিক্রি করে যে কটা টাকা পেলাম তাও তো শেষের পথে, কোনো উপায় খুঁজে পাচ্ছি না গো। তুমি এমন ভেঙে পড়লে চলবে? পুরো সংসারটা তো তোমার উপরেই, তোমাকে শক্ত থাকতে হবে। আর কত শক্ত থাকবো? প্রতিদিন রাতে খালি পেটে ঘুমোতে যাওয়া, মায়ের শুকনো মুখ দেখতে আর ভালো লাগে না। মনে হয় সব ছেড়ে ছুড়ে। ছি, এমন কথা বলো না। আমি আছি তো, দেখবে একটা না একটা পথ ঠিক বের হবে। তুমি ভয় পেও না, একটা কিছুর ব্যবস্থা উপরওয়ালা ঠিক করে দেবেন। বাড়িতে কিছু নেই, আমার হাতেও একটু টাকা পয়সা নেই, কাজও পাচ্ছি না। আজকে বাজার না করলে কি খাবো বলো তো? শোনো, আমার কাছে 200 টাকার মতো জমানো আছে, অনেকদিন ধরেই জমাচ্ছিলাম। তুমি ওটা দিয়ে আজকে বাজার করে আনো। তোমার জমানো টাকা, তুমি যে কত কষ্ট করে এই টাকা জমিয়েছো আমি জানি। তোমার এই ভালোবাসার ঋণ শোধ করবার ক্ষমতা আমার নেই গো। কি করছিস রে রতন? তোর সাথে আমার কিছু কথা ছিল, সেই জন্যই আসলাম। কয়দিন থেকেই বলবো বলবো করে ভাবছিলাম, বলা হয়ে উঠছে না। হ্যাঁ মা বলো, বসেই আছি, একটু পরে বাজারে যাব। বাড়িতে একটু বাজার নেই তো। এই যে শীতকালটা পড়লো, এই সময়টায় গরম গরম খাবারের খুব চাহিদা থাকে। তুই তো রান্না বান্না খারাপ করিস না। ওই যে পথে ঘাটে কত লোক গরম চপ সিঙ্গারা খাচ্ছে, তুই একটা ছোটখাটো কিছু শুরু কর না কেন? ছোটখাটো কিছু শুরু করতেও তো পুঁজি লাগে মা, হাতে এক পয়সাও নেই। আর এ গ্রামে কে খাবে ভাজা মাংস? কেন খাবে না? দেখ, বটতলার মোড়টায় কত মানুষ যাতায়াত করে। ওই বিনয়ের চায়ের দোকানের পাশে তুই একটা ভাজা মাংসের হোটেল দে। সবাই চা খেতে খেতে টুকটাক কিছু খেতে চায়, গরম মাংস ভাজা দিলে দেখবি মন্দ হবে না। সবই তো বুঝলাম, কিন্তু মা দেখতেই তো পাচ্ছ আমার হাতের অবস্থা, সংসারটাই চালাতে পারছি না। এখন আমি কি করব বলো তো? আমার কাছে অনেক দিনের জমানো কিছু টাকা আছে, টাকাগুলো আমি এই জন্যই রেখেছি যে বিপদ আসলে যাতে কাজে লাগাতে পারি। কিন্তু আর রেখে কি করব, সংসার তো চালাতে হবে। কিন্তু মা, তুমি শেষ পর্যন্ত তোমার টাকাটা দেবে যদি আমি লাভ করতে না পারি? পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাবি। এই নে ধর, এতে যা আছে তাই দিয়ে তুই কাঠের উনুন, কড়াই আর কিছু মুরগির মাংস কিনে শুরু কর। আর এই শীতে গরম মাংস ভাজা সবাই আগ্রহ করে খাবে। রিনা খুব বুদ্ধিমতী, সে তোকে সব কাজে সাহায্য করবে। নিমাই বাবু, দুদিন হলো আপনার দেখা নেই, কোথায় গিয়েছিলেন? আমি মনে মনে ভাবছি বিনয় বাবুর যে কি হলো, কোনো খবর নেই। কোথাও না রে বিনয়, ঠান্ডা পড়েছে তো তাই একটু শরীরটা খারাপ পড়েছিল, তো এই আর কি, মানে বুঝতে পারছি সত্যি। ও তাই তো বলি, বাবু দেখা নেই কেন? এই নিন চা, এই গরম চা খেলে শরীরটা এমনি চাঙ্গা হয়ে যাবে। এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি বুঝলি। দুদিন ধরে তোর দোকানে আসেনি, তাই মনে হচ্ছিল কিছু একটা পাইনি হাতের কাছে। ওই চাটা যা বানাস না, কি বলবো। তোর হাতের চায়ের স্বাদ, আহা, তাই জন্য তো ছুটে এলাম। আপনি যে আমার চায়ের এত কদর করেন তাতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনার মতো লোক যখন প্রশংসা করে তখন মনে হয় আমার চা বানানোটা সার্থক। তোর চায়ে কি যেন একটা আছে বুঝলি, গ্রামের আর কোথাও এমন চা পাওয়া যায় না। তোর দোকানের এই ভিড়টাই প্রমাণ করে তোর হাতের গুণ। আপনার মতো গণ্যমান্য মানুষ যখন প্রশংসা করেন তখন মনে শান্তি পাই। চা, সিঙ্গাড়া আর এই জিলিপি, এটুকু নিয়েই তো চলছে আমার ছোট্ট দোকান। আপনার আর কিছু লাগবে? একটা সিঙ্গাড়া দিই, এখনই গরম গরম ভেজে তুললাম। না রে, আজকে থাক, শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। তোর চাটাই আজকে আমার জন্য যথেষ্ট। মনটা শান্তি পেল বুঝলি, কালকে আবার আসবো। শোনো, আমি দোকানের জন্য সব জিনিসপত্র কিনে এনেছি, মার দেওয়া পুঁজিটা কাজে লাগিয়েছি বুঝলে। দুটো মাঝারি সাইজের মুরগি, কড়াই, উনুন, মশলাপাতি সব কেনা হয়ে গেছে। কালকে বিকেল থেকে শুরু করব ভাবছি বুঝলে। বাহ, দারুণ করেছো। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি সব গোছানো হয়ে যাবে। মাকে একটু তাড়াতাড়ি ডাকো তো, সবকিছু দেখাই, মা কি বলে শুনি। না না, মা ঘুমিয়ে গেছেন, কাল সকালে দেখাবে। মা শরীরটাও একটু খারাপ, এখন মাকে ডেকো না। দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। এই যে উনুনটা, কাঠের জ্বালানিটা আর এই যে মশলার কৌটোটা সব একদম নতুন। একটা ভালো কড়াইও কিনেছি যাতে মাংসটা ঠিকমতো ভাজা হয়। হ্যাঁ গো, কড়াইটা খুব মজবুত। কাল সকালে এটা ভালোভাবে মেজে নিতে হবে। আর আমি সব মশলা ঠিক করে গুছিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ আমি আজকে রাতেই সব তৈরি করে রাখবো। তুমি সত্যি খুব বুদ্ধিমতী জানো। দোকান থেকে এসব কিনবার সময় কেমন যেন ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি না চলে, যদি লোকসান হয়। ধুর, এমন অলক্ষণের কথা মুখেও আনবে না। মা যখন সাহস দিয়েছেন আর আমরা দুজনে মিলে যখন কাজ করছি, তখন দেখবি সব ভালো হবে।
আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব সফল হওয়ার জন্য। শুধু আমাদের একটা দিকে নজর রাখতে হবে, খাবারের মান যেন সব সময় ভালো থাকে। লোকে একবার ভালো খাবার পেলে আবার আসবে। বাবা বাবা বাবা, রতন তুই আবার এটা কিসের দোকান দিলি রে? তো রান্না তো বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। এই তো মায়ের বুদ্ধিতে একটা ছোটখাটো ভাজা মাংসের দোকান দিলাম বটতলার মোড়ে। আপনি আসবেন ভাবতেই পারিনি। ভেতরে আসুন। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর বটতলার মোড়ে শুধু চা সিঙ্গারাই ছিল, এবার তোর গরম গরম ভাজা মাংসের সুবাসে মোড়টা একেবারে ম ম করছে। তা কি আছে রে তোর দোকানে? সবে তো শুরু করলাম, তাই মুরগির মাংস ভাজা ছাড়া আর কিছু রাখিনি। একদম টাটকা টাটকা মাংস। রিনা সকালে নিজেই সব পরিষ্কার করে মশলা মেখে দিয়েছে। আপনি একটু বসুন, আমি এখনই ভেজে দিচ্ছি। দেখি কেমন লাগে তোর হাতের রান্না। তোর মায়ের হাতের রান্নার সুনাম তো এ গায়ে কম নয়। আশা করি তোর হাতের রান্নাও বেশ ভালোই হবে। এই নিন নিমাই বাবু, কেমন হয়েছে খেয়ে বলবেন কিন্তু। খুব ভালো হয়েছে রে, অসাধারণ হয়েছে রতন। বাইরের এই মুচমুচে আর এই ভেতরটা একদম নরম। আর মশলার গন্ধটা এত সুন্দর। শীতকালের সন্ধ্যায় এমন ধোঁয়া ওঠা সুস্বাদু গরম গরম মাংস কার না ভালো লাগবে বলতো? আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম নিমাই বাবু। শুধু ভালো লাগেনি, দারুণ হয়েছে। এই চা সিঙ্গারার ভিড়ে একদম গরম ভাজা মাংস, দারুণ উদ্যোগ, দারুণ উদ্যোগ। তা কালকে আবার আসবো খেতে। আপনি যে এলেন এটাই আমাদের কাছে অনেক। আবার আসবেন নিমাই বাবু। এই জবা, কয়েকদিন থেকে আমার দোকানে তেমন কোনো লোক আসছে না। কেন আসছে না গো? তোমার চায়ের দোকানে তো শুনলাম অনেক সুনাম ছড়িয়ে আছে আমাদের গ্রামে। কি এমন হলো যে লোক আসছে না? আরে আর বলো না, আমাদের গ্রামের রতন একটা ভাজা মাংসের দোকানটা দিয়েছে না। দোকানটা দেবার পর থেকে আমাদের সব খদ্দের ওদিকে চলে যাচ্ছে। সবাই চায়ের বদলে রতনের দোকানের দিকেই ঝুঁকছে। বলো কি, ওই রতন যে দুবেলা খাবার জোগাড় করতে পারতো না, সে এখন আমাদের খদ্দের কেড়ে নিচ্ছে? এটা তো সহ্য করা যায় না। আর বলো না, লোকগুলো চা খেতে আসে কিন্তু ওই মাংসের গন্ধ পেয়ে সোজা রতনের দোকানে চলে যাচ্ছে। এই বটতলার এতদিনের ব্যবসা আমার, আজকে রতনের জন্য ব্যবসা লাটে উঠবার জোগাড় হলো। এত সহজে হাল ছাড়লে চলবে? তুমি আমার কথা শোনো, ওই সহজ সরল রতনের সাথে সোজাসুজি পারবে না, কিন্তু বুদ্ধিতে তো পারা যায়। কি বুদ্ধি? এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না। কাল থেকে যখন কেউ তোমার দোকানে চা খেতে আসবে, তখন বলবে রতনের মাংস বাসি আর পচা। বলবে ও কম দামে খারাপ পচা মাংস ভাজে। সবাই তখন ভয়ে ওর দোকান থেকে মুখ ফিরিয়ে নেবে। বাহ, দারুণ বুদ্ধি দিয়েছে তো। একবার যদি মুখে মুখে কথাটা ছড়িয়ে যায় তাহলেই কেল্লা ফতে। হ্যাঁ, লোকে তখন আর সাহস করে ওর দোকানে যাবে না। একটু বাড়িয়ে বলবে, বলবে যে কাল রাতে অমুককে রাখে ওই মাংস খেয়ে খুব অসুস্থ হতে দেখেছো। ব্যাস, দেখবে দুদিনের মধ্যেই ওর দোকান ফাঁকা, আর আমাদের ব্যবসা আবার রমরমিয়ে চলবে। ঠিক বলেছ, তুমি তো সত্যি কাজের কাজ করে দিলে। কালকে সকাল থেকেই এই কাজ শুরু করতে হবে। দেখি ওই রতন কতদিন টিকে থাকতে পারে। আসুন আসুন বাবু, অনেকদিন ধরে তো আমার দোকানে আসছেন না। হ্যাঁ, এ কদিন মাংস ভাজা খেলাম রতনের দোকানে। বেশ ভালোই রান্না করে ছেলেটা, আর দামেও কম। তোর দোকানে অনেকদিন আসা হয় না, তাই ভাবলাম আজকে একটু চা খেয়ে আসি। হ্যাঁ বাবু, রতনের দোকান নাকি বেশ চলছে। তবে একটা কথা বলি, আপনার মতো একজন গণ্যমান্য লোককে আমার একটা বিষয় বলা দরকার। কি এমন কথা? আরে সোজাসুজি বল, আমাকে বাজার করতে হবে, বাড়িতে একটা বাজারও নেই। আসলে কি জানেন তো, শুনছি রতন নাকি পচা বাসি মাংস ভেজে মানুষকে খাওয়াচ্ছে। গত রাতে নাকি একজনকে ওই মাংসকে অসুস্থ হয়ে পড়েছে। বলিস কি রে? আমি তো 3 দিন আগেও ওর দোকান থেকে খেলাম। মাংস তো একদম টাটকার গরম ছিল। বাহ্যিকভাবে দেখলে তো তাই মনে হবে। গরিব মানুষ তো, তাই হয়তো কম দামে খারাপ মাংস এনে মুনাফা করবার চেষ্টা করছে। আপনার মতো লোক এসব খারাপ জিনিস খাবেন না, তাই আমি আপনাকে সতর্ক করে দিলাম। ব্যাপারটা তো গুরুতর। যদি সত্যি হয় তবে এটা তো অন্যায়। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। এখন যাই, আমার বাজার করা বাকি আছে, আমি বিষয়টা পরে দেখছি। কি গো, কয়েকদিন থেকে আমাদের দোকানে ঠিক মতো কেউ আসছে না কেন গো? ব্যাপার কি? আমাদের ব্যবসার বেশি দিন চলবে না গো। কালকে শুনলাম বিনয় দা নাকি বলছে আমি পচা মাংস বিক্রি করি। ছি ছি, কি সাংঘাতিক! বিনয় এমন কেন করবে? এই কারণেই বুঝি খদ্দের কমে যাচ্ছে। আজকেও তো দেখলাম খুব কম বিক্রি হলো। বিনয়দা কেন এই খাটা করছে? বিনয় দা আমাকে সহ্য করতে পারছে না তো। বটতলার এতদিন তার একচেটিয়া ব্যবসা ছিল, সিঙ্গারা জিলিপি চা। আমি মাংসের দোকান দেওয়ায় তার খদ্দের কমে যাচ্ছে, তাই সে মিথ্যাটা রটিয়েছে। ও, এই ব্যাপার? আমি তখনই সন্দেহ করেছিলাম। এত ভালো মাংস আর এমন চমৎকার গন্ধ, লোক কেন ফিরে যাবে? তার মানে সবটাই বিনয়দার ষড়যন্ত্র। শোনো, আমার কাছেও একটা বুদ্ধি আছে। কি আর বুদ্ধি দেব? লোকগুলো তো এখন আমাদের মাংসের দিকে তাকাতে ভয় পাচ্ছে। সবাই ভাবছে মাংস খেয়ে অসুস্থ হয়ে যাবে। তবুও বলো দেখি, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে? কাল থেকে যখন কোনো খদ্দের মাংসের ভাজা খেতে চাইবে, তুমি তখন তাদের চোখের সামনে মুরগির টাটকা কাঁচা মাংস কেটে মশলা মেখে সাথে সাথে কড়াইয়ে ভেজে দেবে। এতে খদ্দের বুঝতে পারবে তোমার মাংস ভাজা একদম টাটকা। বিনয়ের সব অপপ্রচার ধূলিসাৎ হয়ে যাবে।
বাহ, এ তো খুব ভালো বুদ্ধি। হাতে নাতে প্রমাণ পেলে লোকে আর বিনয়ের কথায় কান দেবে না। কালকে থেকে আমি এই কাজ শুরু করব। ধন্যবাদ রিনা, তুমি আমার লক্ষ্মী গো। সেদিন বিনয় বলল রতন নাকি পচা মাংস বিক্রি করছে। যাই গিয়ে দেখে আসি বিষয়টা। যদি সে পচা মাংস বিক্রি করে অবশ্যই শাস্তি পেতে হবে। আসুন আসুন, ভেতরে এসে বসুন। কয়েকদিন হলো আপনি আর আমার দোকানে আসেন না। আরে আসতে তো চাই রে রত্না, কিন্তু একটা কথা শুনলাম তুই নাকি পচা মাংস বিক্রি করিস, সেটা কি সত্যি? বিনয় তো বাজারে বলে বেড়াচ্ছে যে তোর মাংস খেয়ে নাকি লোক অসুস্থ হচ্ছে। বিনয়দা যা বলছেন তা একেবারেই মিথ্যে। এটা তার ষড়যন্ত্র। মানে আমার ব্যবসা ভালো চলছে তো, তাই তিনি হিংসা করছেন। আমি জানি আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, তাই আপনাকে হাতে নাতে প্রমাণ দেখাতে চাই। প্রমাণ? কি প্রমাণ দেখাবি? দেখি কি প্রমাণ দেখাতে চাস তুই। এই দেখুন, এই হলো টাটকা মুরগির কাঁচা মাংস, এখনই বাজার থেকে আনা হয়েছে। আমি মাংস কেটে এখনই আপনাকে ভেজে দিচ্ছি। আজকে থেকে আমি ঠিক করেছি, যে খদ্দেরই মাংস চাইবে আমি তাদের চোখের সামনেই এই টাটকা মাংস কড়াইয়ে ভেজে দেব। বসুন বসুন, আমি এখনই ভেজে দিচ্ছি। বিনয়ের কথাগুলো যে পুরোপুরি মিথ্যে, তা তোর এই উদ্যোগ দেখেই বোঝা যাচ্ছে। এই নিন নিমাই বাবু, একবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আপনার ভালো লাগলে তবেই আমাদের পরিশ্রম সফল হবে। অসাধারণ হয়েছে রে বিনয়। তা যেই অপপ্রচার করুক না কেন, তোর সততাই আজকে জয়ী হলো, বুঝলি? লোকে যেন আর বিনয়ের কথায় কান না দেয়। কি গো, আমার কথাটা কি কাজে লেগেছে? কেউ কি এসেছিল আজকে তোমার দোকানে মাংস ভাজা খেতে? হ্যাঁ, আজকে বেশ কয়েকজন মাংস ভাজা খেতে এসেছিল। নিমাইবাবু প্রথমে এসেছিল, তারপর টাটকা মাংস ভাজার ব্যাপারটা চোখের সামনে দেখলেন। তারপর উনি নিজে থেকেই বাজারে গিয়ে সবার কাছে আমার মাংস ভাজার নাম করার, মানে বেশ কয়েকজন এসেছিল আর কি। রিনা, তোমার ওপর আমার বিশ্বাস আছে। আমি জানতাম তুমি আমার সংসারটা ধরে রাখবে। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারি না। না না মা, এই সংসারটা আপনিও ধরে রেখেছেন। আপনি সেদিন পুজো আর সাহস না দিলে আমি তো শুরুই করতে পারতাম না। রতন সারাদিন উনুনের ধারে খেটে চলেছে। এই সংসারের পিছনে সবার অবদান আছে মা। যাক বাবা, একটু শান্তি পেলাম আজকে। বিনয়ে সেসব মিথ্যে অপপ্রচার শুনে আমার চিন্তা হচ্ছিল যে সব মাটি হয়ে যাবে, কিন্তু শেষমেশ সত্যেরই জয় হলো। তোর বুদ্ধি আমাদের বাঁচিয়ে দিল। তবে মা, আমাদের এখনো সাবধান থাকতে হবে। বলা যায় না আবার কখন আমাদের ক্ষতি করতে পারি। শোনো গো, কালকে দোকানে আমার অনেক কাজ আছে। তুমি একটু বাজার থেকে মাংসটা এনে দিও, দোকানটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে, আমি কাল সকালে মাংস এনে দেবো। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আপাতত একটু বিশ্রাম নাও। ঠিক আছে গো, আমি একটু বিশ্রাম নিই, বিকেলে দোকানে যেতে হবে তো। কি গো, শুনলাম রতনের দোকানে আবার সবাই ভিড় করছে। আমাদের বুদ্ধিটা তো খাটলো না। আমাদের দোকানে তো এখন লোকজন কম আসে, তাই না? আর বলো না, সব মাটি করে দিল ওই নিমাই বুড়োটা। আরে কালকে সে নাকি সবার সামনে রতনের মাংস ভাজার এমন প্রশংসা করেছে যে লোকে আর আমাদের কথায় কানই দিচ্ছে না। উল্টে সবাই বলা বলি করছে যে আমরা নাকি মিথ্যে অপপ্রচার করছি। ইস, আমাদের এত সব চেষ্টা বৃথা গেল। আমি তো ভেবেছিলাম কাজটা হয়েই গেছে। লোকে ভয় পেয়ে ওর দোকানে আর যাবে না। আমাদের তো এখন মাথা নিচু হয়ে যাচ্ছে সবার সামনে। কালকে বিকেলে চা খেতে এসে সরাসরি জিজ্ঞেস করলো একজন যে মানে আমি মিথ্যে বলে বেড়াচ্ছি কেন। আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। এই রতন আর রতনের বউ খুব বার বেড়েছে। আমাদের ব্যবসায় ক্ষতি করলো, সঙ্গে মানুষের কাছে আমাদের ছোট করলো। এর প্রতিশোধ তো আমি নেবই। কি আর প্রতিশোধ নেবে? আমাদের করবার কিছু নেই, আর আমাদের ব্যবসাটা নষ্ট করে দিল রতন। এত সহজে হার মানবো না। বদনাম করে কাজ হলো না তো কি হয়েছে? অন্য পথ দেখবো। কালকে দেখলাম রতনের বউ একা একা মাংস নিয়ে বাজার থেকে ফিরছে। যেই দিন সুযোগ পাবো না সেই দিন মাংসের ঝুড়িটা ফেলে দিয়ে এমন ভয় দেখাবো যার কখনো যেন সাহস না পায় আমাদের সামনে মাথা তুলতে। বুদ্ধিটা মন্দ না, কিন্তু দেখে শুনে কাজটা করো। হ্যাঁ, এমনকি লোকজন এখন আমাদের খারাপ ভাববে। আবার ধরা পড়ে গেলে রক্ষে নাই তো, মার খাবো। মাংসটা তাড়াতাড়ি নিয়ে যাই, আজকে একটু দেরি হয়ে গেল বাজার থেকে আসতে। একটু পরে অনেক লোক ভিড় করবে দোকানে। বাবা রিনা, বেশ ভালোই মাংস নিয়েছো। ভালোই চলছে ব্যবসা, তাই না? দিদি তুমি? হ্যাঁ দিদি, ভালোই চলছে। অনেকদিন হলে তোমার দেখা নেই দিদি। দিদি, অন্যদিন গল্প হবে, আজ আসি গো। হ্যাঁ, এতদিন ব্যস্ত ছিলাম। তা একা একা আসছো যে? রতন আসেনি? আর এত তারা কিসের? কি করলি দিদি? আমার টাটকা মাংসগুলো সব মাটি করে দিলে। আর লাঠি কেন হাতে নিয়েছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এ কি জবা, তোমার হাতে লাঠি কেন? আর মাংসগুলো এভাবে মাটিতে পড়ে আছে কেন? নিমাই বাবু আমাকে বাঁচান। জবা দিদি আমাকে মারতে আসছে আর আমার সব মাংস মাটিতে ফেলে দিয়েছে। তোমার সাহস তো কম নয়। তুমি আর তোমার বর বাজারে রতনের নামে মিথ্যে অপপ্রচার চালাচ্ছ, তাতেও মন ভরেনি। এবার প্রকাশ্যে মারপিট। কালকে এই গ্রাম থেকে বের হয়ে যাবে, না হলে তোমাকে পুলিশে দেওয়া হবে। ধন্যবাদ নিমাই বাবু, আপনি না থাকলে এতক্ষণ আমাকে মেরেই ফেলতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজ রাতে আপনার জন্য বিশেষভাবে তৈরি করা মাংস ভাজা।
বৌমা, অবশেষে সব বিপদ দূর হলো। বাপরে, বিনয়ের বউয়ের কি সাহস, তোমাকে মারতে আসছিল, এখন কেমন গ্রাম ছাড়া হতে হলো। বাপের বোঝা বেশ হলে এইরকমই হয়। মা, আপনার আশীর্বাদ ছিল তাই আমার কিছু হয়নি। আপনি পুঁজি দিলেন আর নিমাই বাবুর মতো একজন মানুষ পাশে দাঁড়ালেন। মা জানেন, এখন অনেক মানুষ আমাদের মাংস ভাজা খেতে আসে। বটতলার মোড়ে এখন শুধু আমাদের মাংস ভাজার নাম, এখন আর অভাবের চিন্তা নেই। সত্যি রিনা, তোমার ওই বুদ্ধিটা না দিলে তো সব শেষ হয়ে যেত। তোমার আর মায়ের জন্যই আজকে আমি সফল। আমার কঠোর পরিশ্রম আর তোমাদের বিচক্ষণতা দুটোই কাজে লেগেছে গো। যাক বাবা, এটাই তো চেয়েছিলাম। তোদের সুখে থাকাই আমার সবচেয়ে বড় পাওয়া। সে সামান্য পুঁজি আর তোদের পরিশ্রম সব মিলে আমাদের জীবনটাই পাল্টে দিল। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। মা জানেন, নিমাই বাবু তার মেয়ের জন্মদিনে বলেছেন আমাদের দোকান থেকে অনেকগুলো ভাজা মাংস নেবেন। মা, আমাদের সামনে বাড়ি আর হোটেলটা আরো বড় করবো। মা, তোদের আশীর্বাদ করি তোরা অনেক বড় হ। এভাবে জীবনের প্রতিটা বিপদ জয় কর। চলে যাওয়ার আগে আমি যেন তোদের সাফল্য দেখে যেতে পারি। এমন কথা বলতে নেই মা, আপনি তো আমাদের বটবৃক্ষ। শুনুন মা, আপনার জন্য একটু ভাজা মাংস নিয়ে এসেছি হোটেল থেকে আসার সময়। কি দেখুন, কি সুন্দর মচমচে মাংস ভাজা। এমন অতুলনীয় স্বাদের খাবার কি কেউ এড়িয়ে যেতে পারে? তোরা আয়, খাবারের নাম পুরো দেশে না ছড়িয়ে পড়বে। এইরকম মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।